শুভ সকাল। আজকের এই ভিডিওতে ব্যাসেল সম্পর্কে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, লাইক দিয়ে উৎসাহিত করবেন। হোয়াট ইজ ব্যাসেল? Basel is international recognized framework on capital adequacy. It's a guideline for developing and making strong basement of capital for bank. Objective: to ensure enough capital to absorb unexpected losses for financial institutions. History: Basel is a city of Switzerland. In 1930, established a biggest financial institution named as BIS, Bank of International Settlement. In 1974, জার্মানের হেরিস্টেড ব্যাংক ফেল করে, যার প্রেক্ষিতে 10টি সেন্ট্রাল ব্যাংক মিলে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, যা বিসিবিএস ব্যাংক বাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন নামে পরিচিত। 1974 সালে বিসিবিএস প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য ছিল ব্যাংকে পর্যাপ্ত ক্যাপিটাল থাকে যাতে ব্যাংক যে কোনো লস বা শক অ্যাবজর্ব করতে পারে। এর ধারাবাহিকতায় পরবর্তীতে 1988 সালে ব্যাসেল 1, 2004 সালে ব্যাসেল 2 এবং 2010 সালে ব্যাসেল 3 বিশ্বব্যাপী যাত্রা শুরু করে। কিন্তু বাংলাদেশে 1996 সালে ব্যাসেল 1 আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। ব্যাসেল 1 অনলি ফোকাসড অন ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। ব্যাসেল 1 এর কিছু লিমিটেশন ছিল, ফলে 2009 থেকে 2010 সাল পর্যন্ত ব্যাসেল 1 এর পাশাপাশি ব্যাসেল 2 চলে এবং 2010 সালের পহেলা জানুয়ারি থেকে ব্যাসেল 2 বাংলাদেশে শুরু হয়। ব্যাসেল 2 এর কিছু লিমিটেশন থাকায় বিসিবিএস ব্যাসেল 3 বাস্তবায়ন করে এবং 2015 থেকে 2019 সাল পর্যন্ত ব্যাসেল 3 প্যারালালি চলে এবং 2020 সালের পহেলা জানুয়ারি হতে ব্যাসেল 3 সিঙ্গেলভাবে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করেছে। আমাদের বর্তমান ব্যাংকে এখন আমাদেরকে ব্যাসেল 3 অনুযায়ী ক্যাপিটাল সংরক্ষণ করতে হয়। তবে আজকের এই আলোচনায় আমরা বোঝার সুবিধার্থে ব্যাসেল 1 এবং 2 আলোচনা করব এবং ব্যাসেল 3 নিয়ে পরবর্তীতে একটি নতুন ভিডিও বানাবো। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ব্যাসেল 1 ব্যাসেল 1 এ শুধুমাত্র ক্রেডিটকে রিস্কি অ্যাসেট ধরে তার বিপরীতে ক্যাপিটাল নির্ধারিত হইত এবং এমসিআর ওয়াজ ফিক্সড 80% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। অর্থাৎ ব্যাসেল 1 এ আমার ক্রেডিট রিস্কের পাশাপাশি মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক একে কনসিডার করা হয়নি। ব্যাসেল 2 ব্যাসেল 2 তে 3টি পিলার বা গাইডলাইন রয়েছে। পিলার 1 এ মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ব্যাসেল 2 তে 8%। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট নির্ধারণের ক্ষেত্রে ব্যাসেল 2 তে রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ ক্রেডিট, রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ মার্কেট এবং রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ অপারেশনকে কনসিডার করা হয়। রিস্ক ওয়েটেড অ্যাসেট এরপরে আসি পিলার 2। পিলার 2 তে সুপারভাইজরি রিভিউ 8% রেখেছে, কিন্তু কমপ্লায়েন্স অফ রেগুলেশনস অ্যান্ড ওন সার্ভিলেন্স যুক্ত করা হয়েছে। পিলার 3 মার্কেট ডিসিপ্লিন। একটি কোম্পানি অবশ্যই বাজারে ব্যালেন্স শিট এক্সপোজিওর করবে, তাহলে শেয়ার হোল্ডাররা, ইনভেস্টররা দেখবে কন্ডিশন কেমন। এরপরে চলে আসি এমসিআর। এমসিআর কিভাবে বাহির করব? মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ইকুয়াল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ ক্রেডিট, রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ মার্কেট, রিস্ক ওয়েট অ্যাসেট অফ অপারেশন। আচ্ছা, এমসিআর বাহির করতে প্রথমে রিস্ক ওয়েটেড অ্যাসেট বুঝতে হবে। তাহলে রিস্ক ওয়েটেড অ্যাসেট কি? ব্যাংক ঋণ দেয় যেখানে বড়োয়ার সময় মতো ঋণ পরিশোধ না করলে ডিফল্ট হতে পারে, ফলে ব্যাংক এর ক্রেডিট রিস্ক বাড়তে থাকে। ফলে ব্যাংক কি করবে? সিদ্ধান্ত নেয় ব্যাংক উইল গিভ ওয়েটেজ অফ ইচ কাইন্ড অফ লোন। যেমন
মর্টগেজ ঋণে ওয়েটেজ 50%, মানে মর্টগেজকৃত লোনের ক্ষেত্রে রিস্ক ওয়েট পার্সেন্টেজ হবে 50%। তার মানে আমি 100 টাকা যদি লোন দেই, তার 50% অর্থাৎ 50 টাকা আমার হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট। এভাবে ক্যাশের ক্ষেত্রে 0%। বিভিন্ন যদি বিভিন্ন লোনের যদি ক্রেডিট রেটিং করা থাকে, তাহলে আমার রিস্ক ওয়েট পার্সেন্ট হবে 20 থেকে 150%। এবং আনরেটেড স্মল এন্টারপ্রাইজ এবং 30 লাখের কম লোনের ক্ষেত্রে 75%। এবং আনরেটেড স্মল এন্টারপ্রাইজ 30 লক্ষ বা 30 লক্ষ টাকার বেশি এবং মিডিয়াম এন্টারপ্রাইজের ক্ষেত্রে হবে 100%। এইভাবে বিভিন্ন এক্সপোজার এর এগেইনস্টে রিস্ক ওয়েট পার্সেন্টেজ ফিক্সড করে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আপনারা একটু দেখে নেবেন। আমি ছোট্ট একটা উদাহরণ দেই। আমার যদি এক্সপোজিওর বা ঋণ যদি হয় 1 লক্ষ টাকা এবং এটা যদি ক্রেডিট রেটিং করা হয় এবং রেটিং এর মান SME 1 হয়, তাহলে রিস্ক ওয়েট পার্সেন্টেজ হবে 20%। অর্থাৎ 1 লক্ষ টাকা 20% রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে 20,000 টাকা। এবং যদি লোনটি আনরেটেড হয়, মানে ক্রেডিট রেটিং করা নেই, তাহলে রিস্ক ওয়েট পার্সেন্ট হবে 75, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেট হবে 75,000 টাকা। এবং গভর্নমেন্ট গ্যারান্টি যুক্ত হইলে 0। এবং যদি ঋণটি মর্টগেজ দ্বারা আবৃত হয়, তাহলে রিস্ক ওয়েট পার্সেন্ট হবে 50%, অর্থাৎ এক্সপোজিওর বা আমার লোন অ্যামাউন্ট 1 লক্ষ টাকা, এর 50% অর্থাৎ 50,000 টাকা হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট। অর্থাৎ টোটাল MCR হবে রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ ক্রেডিট, অর্থাৎ 1,45,000 টাকা এবং যোগ রিস্ক ওয়েটেড অ্যাসেট অফ মার্কেট। মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট মিন ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন, ফরেন এক্সচেঞ্জ, ইকুইটি পজিশন, কমোডিটি রিস্ক ইত্যাদি থেকে উদ্ভূত হয়। ধরে নিলাম মার্কেট রিস্ক ওয়েটেড অ্যাসেট হচ্ছে 10,000 টাকা। এরপরে অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট। অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টারনাল এক্সটার্নাল ফ্রড, ইন্টারনাল কন্ট্রোল, কমপ্লায়েন্স এগুলো থেকে উদ্ভূত হয়। ধরে নিলাম অপারেশনাল রিস্ক ওয়েটেড অ্যাসেট হলো 10,000 টাকা। অর্থাৎ টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট আমার হইল 1,65,000 টাকা। তাহলে ব্যাসেল সরি ব্যাসেল 2 এর গাইডলাইন মোতাবেক আমাকে ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে রিস্ক ওয়েটেড অ্যাসেটের 80%, অর্থাৎ 1,65,000 80 নয় 8%। 1,65,000 এর 8% অর্থাৎ 13,200 টাকা। অর্থাৎ আমি যদি মনে করি এই ব্যাংকটির টোটাল এক্সপোজিওর যদি এটুকুই হয়, তাহলে তাকে 13,200 টাকা ক্যাপিটাল সংরক্ষণ করলে ব্যাসেল 2 অনুযায়ী তার ক্যাপিটাল যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে। এবং এর কম যদি সংরক্ষণ করা হয়, তাহলে তখন বলতে হবে ব্যাসেল 2 অনুযায়ী ব্যাংকটি ক্যাপিটাল ঘাটতিতে রয়েছে। CRAR, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও ইকুয়াল টু টোটাল এলিজিবল ক্যাপিটাল ডিভাইডেড বাই টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট ইন্টু 100। টোটাল এলিজিবল ক্যাপিটাল যদি 13,200 টাকা হয় এবং টোটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট যদি 1,65,000 টাকা হয়, তাহলে CRAR হবে 8%। ICAP, banks must have a document for assessing their overall risk profile and a strategy for maintaining adequate capital is called ICAP, Internal Capital Adequacy Assessment Process. ক্যাপিটাল অফ ব্যাংক। ব্যাংকে দু ধরনের ক্যাপিটাল থাকে, টায়ার 1 ক্যাপিটাল যেটা গোয়িং কনসার্ন ক্যাপিটাল নামেও পরিচিত, আর একটি টায়ার 2 ক্যাপিটাল যেটি গান কনসার্ন ক্যাপিটাল নামেও পরিচিত। টায়ার 1 ক্যাপিটালকে দুভাগে ভাগ করা হয়, একটা কমন ইকুইটি টায়ার 1 আর একটা হলো এডিশনাল টায়ার 1। কমন ইকুইটি টায়ার 1 এর মধ্যে রয়েছে পেইড আপ ক্যাপিটাল। পেইড আপ ক্যাপিটাল বলতে বুঝি শেয়ার বিক্রি করে যা পাওয়া যায়, অর্থাৎ যে মূলধন শেয়ার হোল্ডাররা বরাদ্দকৃত শেয়ারের বিপরীতে বিনিয়োগ করেছে, তাই পেইড আপ ক্যাপিটাল। নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট ইস্যু, মানে শেয়ারের ইস্যু প্রাইস থেকে শেয়ারের বর্তমান বাজার মূল্য বাদ দিলে যা থাকে। স্ট্যাচুটরি রিজার্ভ, আইনগত বাধ্যবাধকতার জন্য ব্যাংক প্রফিট থেকে সংরক্ষণ করে। জেনারেল রিজার্ভ, ব্যাংক তার প্রফিট থেকে ইচ্ছেমতো কিছু কিছু করে সংরক্ষণ করে, যাতে ব্যাংক তার ভবিষ্যতের যে কোনো শককে জেনারেল রিজার্ভ থেকে অ্যাবজর্ব করতে পারে। রিটেইনড আর্নিংস, আনডিস্ট্রিবিউটেড প্রফিট অন শেয়ার, অর্থাৎ ব্যাংকের ইনকাম থেকে কস্ট,
ভ্যাট, ট্যাক্স সব বাদ দেওয়ার পরে যা থাকে তাই রিটেইনড আর্নিংস। ডিভিডেন্ড ইকুইলাইজেশন রিজার্ভ, প্রফিট বেশি হলে রাখা হয়, কম হলে পূরণ করে। মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ, সাবসিডিয়ারিজ হতে লাভ বা সুদ পেলে রাখা হয়। অ্যাডিশনাল টায়ার 1 ক্যাপিটাল, পারপেচুয়াল বন্ড, আনসিকিউরড হলে পরের বছর ইন্টারেস্ট পাবে না, সিকিউরড হলে পাবে। নন কিউমুলেটিভ ইরিডিমেবল প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ার মিনস নর্মাল শেয়ার হোল্ডারের আগে ডিভিডেন্ড পাবে। ইরিডিমেবল মিনস কোম্পানি পুনরায় ক্রয় করতে পারবে না। নন কিউমুলেটিভ মিনস ডিভিডেন্ড স্কিপ করতে পারবে। টায়ার 2 ক্যাপিটাল, সাবঅর্ডিনেটেড বন্ড অর্থাৎ সাবঅর্ডিনেটেড বন্ড অবলিক ডেপ্ট, অর্থাৎ দেউলিয়া হলে সকল দেনা মেটানোর পর পরিশোধ হবে। জেনারেল প্রভিশন, ব্যাংক তার লোনের এগেইনস্টে একটা সাধারণ প্রভিশন মেনটেন করতে হয়, যা জেনারেল প্রভিশন রিজার্ভ হিসেবে থাকে। আদার প্রিফারেন্স শেয়ার এবং রিভ্যালুয়েশন রিজার্ভ, স্থায়ী সম্পদ রিভ্যালুয়েশনের কারণে এই রিজার্ভে রাখতে হয়। এরপরে ব্যাসেল 3-তে গিয়ে এই নন কিউমুলেটিভ ইরিডিমেবল প্রিফারেন্স শেয়ারকে বাদ দেওয়া হয়েছে এবং গ্র্যাজুয়ালি এক্সক্লুডিং রিভ্যালুয়েশন রিজার্ভ। এর পরের ভিডিওতে আমি ব্যাসেল 3 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।